This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবা ধর্ষণকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের দলের শোকজে নিঃশর্ত ক্ষমা চাইলেন এবং ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মদন। বলেছেন, দাবি করেছেন তিনি দলের অনুগত সৈনিক। কোনো মন্তব্য যদি তার কোনো মন্তব্য যদি দলের ভাবমূর্তিতে আঘাত এনে থাকে, যদি তাদের দলের ভাবমূর্তি তাতে আঘাত পেয়ে থাকে, তাতে তিনি দুঃখিত। দলের প্রতি তিনি নিষ্ঠাবান। সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন মদন মিত্র। কি বলেছিলেন মদন, যার জন্য এই শোকজ আর তার উত্তর দিতে হলো মদনকে? কসবা কাণ্ডে কার্যত নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন মদন মিত্র, আর তার সঙ্গে প্রেসক্রিপশন দিয়েছিলেন। মদনবাবু অবশ্য ডাক্তার নন, মানুষ ভূঁইয়ার মতো, কিন্তু দিয়েছিলেন। যারা জানেন, একসময় SSKM হাসপাতালে ভর্তির ক্ষেত্রে রীতিমতো হাতজস ছিল মদন মিত্র। ওই যা হয় না, ডাক্তারদের সঙ্গে থাকতে 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 চিকিৎসা একটু মদনও শিখেছিলেন। যদিও সে চিকিৎসায় দল অনুমোদন দিল না, কিন্তু মদনের চিকিৎসাটা কি ছিল? প্রেসক্রিপশন শুনুন। এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি CPM বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। পার্টির দৃষ্টিভঙ্গিটা কি প্রথম দিনই যখন এই বক্তব্যগুলো উঠে এসছে, সেটাও আমাদের পার্টি লিডারশিপ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যে আমরা নারীর সম্মানকে শিরোধার্য রাখি এবং সেই মর্মে কাজও হয় পশ্চিমবাংলায়। সুতরাং সেইখানে যদি কোনো এই ধরনের বেফাস কথা কিংবা উক্তি আসে, সেটাকে পার্টি লিডারশিপ অখুশি তাতে, এবং সেটাকে তাই যথা উপযুক্তভাবে নেতৃত্বকে বলে দেয়া হয়েছে এই রকম কথা বলা থেকে বিরত থাকা। মদন মিত্র যে বিবৃতি দিয়েছিলেন, কার্যত তিনি পরোক্ষভাবে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের হস্টেলে, তাদের গার্ডরুম কোনো মহিলা সুরক্ষিত নয়, তাদের সন্ধ্যার পরে যাওয়া উচিত নয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক চিত্র। এবং তারপরে ওই চিঠি, পাল্টা চিঠি, এসবের কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে এই মুহূর্তে আর নেই। মদন মিত্রর আগেই একটু কিছুক্ষণ আগে, কিছু ঘন্টা আগে কসবা কাণ্ডে মদনের মতোই কিছু মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মদনের মতো কল্যাণের মন্তব্যেও সমর্থন করে না দল বলে জানিয়ে দিয়েছিলেন মন্ত্রী শশী পাজা। আবার জানিয়েছেন, কিন্তু মদনকে শোকজ করা হলো আর কল্যাণে কেন চুপচাপ ব্যাপারটা চেপে গেল তৃণমূল? প্রশ্ন তুলছেন বিরোধীরা। কলেজে ধর্ষণ করলে পুলিশ কি করবে? কি করবে পুলিশ? প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। পরিষ্কারভাবে দুজন নেতৃত্বই সম্বন্ধে দ্যাট উই আর ডিসকন্টেন্টেড অ্যান্ড আনহ্যাপি, আমরা অখুশি, এবং এটা তাদের ব্যক্তিগত উক্তি এবং বক্তব্য, এটা দলের বক্তব্য না। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, কেন একরকম ব্যবস্থা হলো কল্যাণের জন্য, আরেক রকম ব্যবস্থা হলো মদনের জন্য? তৃণমূল সূত্র কি বলছে? একই যাত্রায় পৃথক ফল কেন, যে প্রশ্নটা তুমি তুলছো সে প্রশ্নটা রাজনৈতিক মহল এবং তৃণমূলেরও একাংশের মধ্যে আলোচনার মধ্যে রয়েছে। যে মদন মিত্রকে শোকজ করা হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হলো না কেন?
যেখানে দুই নেতার বক্তব্যকেই ব্যক্তিগত বক্তব্য বলে দল আগেই তাদের মতকে খারিজ করেছে, সেক্ষেত্রে শুধুমাত্র বেছে বেছে মদন মিত্রকে শোকজ করা হলো কেন? সেটা কি এই জন্য যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে পার্লামেন্টের নেতা, এবং সবথেকে বড় কথা যে আইন ক্ষেত্রে ক্ষমতায় আসার পর বারে বারে বিপর্যস্ত হয়েছে তৃণমূল সরকার, সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়েছে, সেই আইন ক্ষেত্রের একজন গুরুত্বপূর্ণ তিনি যোদ্ধা এবং বহু গুরুদায়িত্ব তিনি পালন করেন, তার জন্যই কি তাকে ছাড়? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ মহল যেটা বলছেন যে দুজনের কথাই দলের কথা নয়, তবে মাত্রা জ্ঞানের একটা ফারাক আছে। মদন মিত্র মেয়েদের কোথাও যেতেই কার্যত তিনি বারণ করছেন, এইটা দল আরো বেশি গর্হিত বলে মনে করেছে। অনির্বাণ, বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে, কিন্তু এই সূক্ষ্ম ফারাকটাই কি সব, নাকি আরো কিছু আছে? কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আসল কারণটা খোলসা করে বলেছেন। কারণটা সহজ, সাংগঠনিক, মানে সোজা কথায় দলের ভিতরের রাজনৈতিক সমীকরণ। এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, প্রসঙ্গে কোনো প্রশ্নের জবাব দেবো। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, যে ব্রেকিং নিউজে চোখ রাখবো, শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কি কি সেই শর্ত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, কি শর্ত দেওয়া হয়েছে? দেখো, বিজেপির বক্তব্য ছিল যে মিছিল শুরু হবে কালীঘাট থেকে এবং শেষ হবে কসবা থানা সামনে। গত দুদিন ধরে কসবা থানার সামনে যে ধরনের বিক্ষোভ হয়েছে তাতে গোটা কলকাতার মানুষ রীতিমতো সমস্যায় পড়েছেন। তাই এবং যেহেতু অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে, তাই কসবা থানা কেন, তার বদলে তিনি বিজেপিকে পরামর্শ দেন যে রাজ্য সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোথায় তারা মিছিল করবেন। ইকুয়েটে কলেজের পাশের যে রাস্তা রয়েছে অর্থাৎ বিবি চ্যাটার্জি রোড, সেই অবধি মিছিল যাবে এবং বেলা 5টার মধ্যে যাবতীয় কর্মকাণ্ড সেটা শেষ করে ফেলতে হবে বিজেপিকে। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। আপনারা জানেন যে কসবার ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির যুব মোর্চা তারা মিছিলের ডাক দিয়েছিল। তাদের প্রাথমিক তাদের ইচ্ছা ছিল যে কালীঘাট থেকে তারা কসবা থানা পর্যন্ত মিছিল নিয়ে যাবে, কিন্তু যেমনটা বলছিলেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী, আপনারা শুনলেন যে হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন যে পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, কাজ এগোচ্ছে, তদন্ত এগোচ্ছে, তাহলে থানা পর্যন্ত কেন, অন্য কোথাও মিছিলের এন্ড পয়েন্ট অর্থাৎ শেষটা করুন, সেই অনুযায়ী অনুমতি দেওয়া হবে এবং কিছু সময় ইত্যাদির বিধিনিষেধ আছে। চোখ রাখবো পরের খবরে। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে? এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে বড় পলিটিক্যাল ব্রেকিং হতে পারে এবং খবর হতে পারে এটা যদি নামটা জানা যায়। নামটা জানা যাচ্ছে কি? কোনো আভাস কি অন্তত পাওয়া যাচ্ছে? রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি আজকে জারি হয়ে গিয়েছে দুপুর 12টা নাগাদ। দেখা যাক আমাদের প্রতিনিধি প্রদীপ্ত, তার কাছে কোনো খবর রয়েছে কিনা। প্রদীপ্ত, বিজেপির অন্দরমহল, বাইরে, ভিতরের মহল, অন্দরমহল সূত্রে কোনো খবর, কে হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? দেখো, এগিয়ে রয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে বিজেপি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে, তবে সুকান্ত মজুমদারকেও দলের কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি থাকতে বলেছেন। অর্থাৎ এই দুজনের মধ্যেই কিন্তু এই মুহূর্তে লড়াইটা চলছে, অন্তত বিজেপির থেকে তেমনটাই জানা যাচ্ছে। অগ্নিমিত্রা পাল তিনি লড়াইতে ছিলেন, কিন্তু এখন ছিটকে গিয়েছেন, এটা বললে হয়তো ভুল বলা হবে না। জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও একটা সময় লড়াইতে ছিলেন, কিন্তু এই মুহূর্তে আর সেই লড়াইয়ের মধ্যে তিনিও নেই। আর তাহলে কি সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যের বাইরে গিয়ে কোনো চমক অপেক্ষা করছে কিনা, তার জন্যে আর কয়েক ঘন্টার অপেক্ষা, অর্থাৎ আগামীকাল সন্ধ্যেতেই হয়তো সেটা স্পষ্ট হয়ে যাবে। তার কারণ নমিনেশন পর্ব চলবে 2 থেকে 4টে, তার মধ্যে যদি একটির বাইরে দ্বিতীয় কোনো নামের নমিনেশন পড়ে তবেই আরও বাকি প্রশ্নগুলো আসছে। না হলে বিজেপির তরফে যা জানা যাচ্ছে একটিই নাম পড়বে এবং নির্বাচন পর্বের মধ্যে দিয়েই তিনি সভাপতি হবেন। এবং 3 তারিখে বৃহস্পতিবার আগামীকাল দুপুর 2 থেকে 4টের মধ্যে কে ওই নমিনেশন পেপারটা, মানে মনোনয়ন পত্রটা দলের অভ্যন্তরীণ নির্বাচনের জন্য জমা দিতে গেলেন, সেটা জানলেই স্পষ্ট হয়ে যাবে। তার কারণ তুমি আগেই আমাদের জানিয়েছো যে একজনই লড়বেন, দ্বিতীয়জন বা অন্য তৃতীয়জন কারুর লড়ার সম্ভাবনা নেই, অর্থাৎ নির্বাচন হচ্ছে না, মনোনয়ন একজনেরই জমা পড়বে। দুপুর 2 থেকে 4টের মধ্যে কাল স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির এবারের সভাপতি কে হতে চলেছেন, যদিও তার আনুষ্ঠানিক ঘোষণা হতে আরো কিছুটা সময় হয়তো লাগবে। আছে কজন রাজ্য বিজেপিতে? মোট সবার নাম নিয়ে দেখি চর্চা চলছে।
বিজেপির সভাপতি, তাদের দল, তাদের সভাপতি, এ নিয়ে তৃণমূল কি বলবে? ওদের মধ্যে গোষ্ঠীবাজি চলছে, যিনি আসবেন তার বিরুদ্ধেও গোষ্ঠীবাজি হবে। ওদের কাজ হারা, বাংলায় হারবে। তাহলে ওদের কে সভাপতি হলেন, কে হলেন না, এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বিজেপি হারবে, তৃণমূল কংগ্রেস জিতবে, মিটে গেল। 26-এর ভোটে সেনাপতি কে হবে বিজেপি তা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা নেই বলছেন কুণাল ঘোষ। ভোটার তালিকা সংশোধন বিতর্কে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল, কতটা কাজে এলো সেই কৌশল? কমিশনের সঙ্গে আজ দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল, শুনে নিন। তুমি যে রিভিশনের কথা বলছো, বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, আনো বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটিউট যেটা আছে, সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয়, সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, যে আমরা চিন্তা ভাবনা করব। তৃণমূলের দাবি হলো যে তৃণমূল যে ভুয়ো ভোটারগুলোকে ঢুকিয়ে রেখেছে তাদের নাম যেন সসম্মানে নির্বাচন কমিশন ভোটার তালিকায় রেখে দেয়, একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট সামনে আসে এবং মানুষ ভোট দিতে পারেন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর দাবি, এটাই তাদের মনের কথা, আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন মানুষের এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারবে। আসলে তো এই ব্যাপারে কংগ্রেস, সিপিআইএম, বামপন্থীরা সবাই এটা ইতিমধ্যে প্রতিবাদ করেছে। ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের পার্টির তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছে যে এটা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। এনআরসি করার কাজ ইলেকশন কমিশনের নয়।